পর্যটন থেকে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের একটা কোর্স করেছি। তারপরে সার্টিফিকেট কোর্স, তারপরে ফুড মানে হাইজিন নিয়ে আমি একটা কোর্স করেছি, সেটাও পর্যটন থেকে। বারিস্তা ট্রেনিং করেছি মর্নিং থেকে। হোটেল রেডিসন টু ঢাকা থেকে আর কি ইন্টার্নি করেছি, ওখানে কিছুদিন অন কলে কাজও করেছি। তো এভাবে আসলে কাজটা শুরু। নিজেকে রন্ধনশিল্পী হিসেবে আসলে তৈরি করার পিছনে এটাই ছিলই, যে আমি আসলে আমার মনে হয়েছে যে আমি যে কাজটা করব সেই কাজটা সম্পর্কে আমার একটু জানা দরকার, পড়াশোনা করা দরকার। সেই জন্যই আসলে একটু এই কোর্স গুলো করেছি। তারপরে যেটা হচ্ছে, এখন আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা টুকার সাথে আছি, ডিজিটাল মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট লিড হিসেবে। আর প্লে প্যান একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এখানে আমি বাচ্চাদেরকে বেকিং কুকিং শেখাই। তারপরে অ্যাকশন এইডের সাথে জনতা ট্রি ক্লাবের মাধ্যমে আমি ওখানে ওদের হ্যাপি হোমস একটা প্রজেক্ট আছে বাচ্চাদের, সেখানে মানে বাচ্চাদেরকে আমি ওখানেও বেকিং কুকিং শেখাই। এভাবে করছি। এবং আমার সুমিস কিচেন কেটারিং আর ট্রেনিং ইনস্টিটিউট আছে, এখানেও আমি শেখাচ্ছি এবং খাবার বিভিন্ন জায়গায় অর্ডার অনুযায়ী সাপ্লাই করে থাকি। এটা আমার বেশ কিছু আমার রেগুলার কাস্টমার আছে, তো তারা খুব নিয়ে নেন। এভাবে চলছে। আসলে এরকম টুকটাক অনেকগুলো কাজই করছি। প্রথম আলোর সাথে আছি, ওখানে নকশায় আমার রেসিপি দিচ্ছি। দেশের বাইরে কলকাতাতে আমি কাজ করছি। আহ আনন্দবাজার, সানন্দা, হ্যাংলা হেসে এরকম বিভিন্ন পত্রিকা পেপারে কাজ করছি। জি বাংলা থেকে শুরু করে মোটামুটি সব চ্যানেলে কাজ করছি। নেপালেও একটা ম্যাগাজিনে আমার রেসিপি যাচ্ছে। তো এভাবে আসলে কাজগুলো এখন করে যাচ্ছি। ওকে, তো আপনি মোর্শেদ আসলে ভাই। আমাদের জি, আপনি আপনি তো আমাদের গর্বের ধন। কারণ আপনার শুধু দেশে না, আপনি বিদেশেও আমাদেরকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং ছড়িয়ে দিয়েছেন আমাদের দেশি দেশের আমাদের যে কালচার, যে আমাদের যে ধ্যান ধারণা, এগুলোকে বিদেশেও আপনি ছড়িয়ে দিয়েছেন। রান্না রান্না একটা কিন্তু আপনার কালচার, একটি আপনার সংস্কৃতি। তো আমাদের এই সংস্কৃতি যে আপনি বিদেশের মাটিতেও ছড়িয়ে দিয়ে দিয়েছেন এবং দিতে পারছেন, সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমি দর্শকদের এখানে পক্ষ আরেকটু কথা বলে দেই মোর্শেদ ভাই। থেকে। বলেন, জি, সেটা হচ্ছে, আমি বলেন। কিন্তু কলকাতার এবিপি আনন্দ, ওরা একটা সানন্দা ক্লাবের সব মেম্বারদের জন্য আয়োজন করেছিল। আহ, ওখানে আমি বাংলাদেশি রান্নার উপর একটা কোর্স করিয়ে এসেছি। বাংলাদেশি আচ্ছা, ফুডটাকে আমি আসলে চাই বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এবং সবার কাছে জনপ্রিয় করে তোলার জন্য। এই জন্য আমাদের আন্তর্জাতিক মানে বাজারে যাতে সবাই বাংলাদেশি খাবারটাকে চেনে আলাদা করে, যে এটা বাংলাদেশি ফুড। সেই জন্য আমি কিন্তু এই চেষ্টাটা করে যাই। এবং বিদেশে যত আমি শুটিং করি সব জায়গায় কিন্তু আমি আমাদের দেশি যে আমাদের যে ঐতিহ্যবাহী রান্নাগুলো আছে সেগুলো করার চেষ্টা করি সব সময়। এবং good. এগুলোর মাধ্যমে আমি চাই আমাদের রান্নাটা আসলে বিশ্বের দরবারে সবার কাছে পরিচিত হয়ে ওঠে। এবং আমি বাংলাদেশ এবং কলকাতা দু জায়গা থেকেই রান্নার জন্য আসলে রান্নার রন্ধন শিল্পে অবদানের জন্য আমি বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছে। এটা অবশ্যই আমাদের সুখের যে সুখের সংবাদ। এবং আমি নিজেও যখন কলকাতায় যদি কখনো যাওয়া হয়, প্রায় মাঝে মাঝে যাওয়া হয় বিভিন্ন কাজে, কলকাতা গেলে আমি খুঁজে খুঁজে বের করি বাঙালি খাবার কোথায় আছে। কারণ আমার খাবার নিয়ে কিছু, আমি মাছ খাই না যেমন, সো আমি ইলিশ মাছের কোনো মাছ খাই না, সো আমাকে ওখানে খুঁজে খুঁজে বের করতে হয় বাঙালি হোটেল কোথায় আছে। তো আমার কাছে মনে হয় যে বিদেশের মাটিতেও যে বাঙালি আমাদের রান্না, সেটা ছড়িয়ে পড়েছে। তবে অবশ্যই আপনাদের কৃতিত্ব বেশি, আপনার ব্যক্তিগতভাবে কৃতিত্ব অনেক বেশি। ধন্যবাদ। এবং আমার মনে হয় যে ধন্যবাদ। এটা আপনি এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এটা আমাদের জন্য, আমরা দেশের, আমরা গর্ব করতে পারবো আপনাকে নিয়ে এবং আমাদের এই কৃষ্টিকে নিয়ে। তো যাই হোক, আমরা আর একটু এগিয়ে যাই আমাদের প্রশ্নে, আলোচনায়। সেটা হলো আপনি এই রান্না, এক একজন রান্নার বিশেষত্ব আছে। কেউ বিদেশি ওয়েস্টার্ন রান্না পছন্দ করে, কেউ আপনার এশিয়ান রান্না পছন্দ করে, কেউ সাবকন্টিনেন্টাল রান্না পছন্দ করে। আপনার স্পেশালিটিটা কি? আপনি কোন জায়গাটা পছন্দ করেন বেশি? কমফোর্টেবল কোন কোন জায়গায় আপনি? কোন আসলে আমি যেহেতু সব ধরনের রান্নাই করি, আমি রেডিসনে যখন ছিলাম আমি সব কয়টা কিচেনে কাজ করার সুযোগ পেয়েছি। তো আসলে সব ধরনের রান্নার প্রতি আমার আগ্রহ আছে। কিন্তু আমি বেশি কাজ করছি ইদানিং, আহ, আমার রেসিপি গুলো হয় একটু ঝটপট হয়, তাড়াতাড়ি হয়, এই ধরনের রেসিপি, কুইক রেসিপি বলতে পারেন, বা ঝটপট রান্না। কারণ এখন আমরা সবাই এত ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে আসলে রান্নাটা করে এবং সুস্বাদু একটা খাবার স্বাস্থ্যকর উপায়ে আমাদের পরিবারের সবাইকে দিতে চাই আমরা।
এই জন্য আমার আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের রেসিপি গুলো মানুষের খুব কাজে লাগবে। এই জন্য আমি চেষ্টা করি যে একটু আমার রেসিপি গুলো অল্প তেলে এবং খুব ঝটপট হয়, খেতেও দারুণ এমন কিছু রেসিপি করতে। আর আমি তো বলেছি বিদেশে যখন যাই অবশ্যই বাংলাদেশি রান্নাটা দেখাই, এবং আমি আহ, আসলে সব ধরনের রান্নাতেই কমফোর্টেবল ফিল করি, কিন্তু আমার রেসিপি গুলো একটু খেয়াল করলে সবাই দর্শকরা জানে, যারা আমার আহ, অনুষ্ঠান দেখেছে তারা জানে যে আসলে আমার রেসিপি গুলো একটু তাড়াতাড়ি হয় এবং ঝটপট হয়। আচ্ছা, এটাই আমার বৈশিষ্ট্য তাহলে বলতে পারি। তাহলে কি আমরা আপনার একটা রান্না দেখে আসতে পারি, যে আপনি কি ধরনের রান্না করেন, হ্যাঁ, ছোট্ট একটা, দেখে আসতে যদি পারেন ঝটপট কোনো রেসিপি, কুইক দর্শকের কোনো সাথে রেসিপি। থাকে, আমরা দেখি, চেষ্টা করি ইউটিউব থেকে নাজনীন আপার একটা রেসিপি দেখতে পারি কিনা। একটু আমাদের সাথে থাকবেন, দেখি চিকেনের কোনো রান্না উনি আমাদেরকে উপহার দিতে পারেন। কুইক রেসিপি উইথ রুচি হট টমেটো সস। আজকের রেসিপি চিকেন রোলার উইথ পাইনাপল। উপকরণ: মুরগির বুকের মাংস 1 পিস, মুরগির কাঁচা কিমা 1 টেবিল চামচ, আনারস মুর্শিদ ভাই, ভিডিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, দর্শকরা কি দেখতে পাচ্ছেন? আমি দেখছি, আমি আমাকে একটু সময় দেন। আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ আদা গুঁড়া, আধা চা চামচ রসুন গুঁড়া, আধা চা চামচ ড্রাই হার্বস, আধা চা চামচ চিলি সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, চিনি। Writing's not that easy, but Grammarly can help. This দেখি আমার কাছে কি আছে, আমার মনে হয় এগের একটা পাচ্ছি, আমি একটা দেখি, পরে আবার আমরা আরেকটা যাবো আর কি, এগের একটা রেসিপি আমরা দেখাই। quick recipe with রুচি হট টমেটো সস। আজকের রেসিপি এগ রোল। উপকরণ: ডিম 2টা, ময়দা 1 কাপ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, রান্না করা কিমা 1 কাপ। আমি এখানে একটি কথা বলে ফেলি, এই কুইক রেসিপিটা আমার খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান, এটা যমুনা টিভিতে হয়েছে পরপর 2 বছর, এবং ময়দা, মানে এই রান্নাগুলো খুব জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকরা দেখতে পারলে আসলে ভালোই লাগবে। পাচ্ছি না, দুঃখিত, আমার মনে হয় পাচ্ছি না এটা দেখাতে। আমি চেষ্টা করি, আর একটু চেষ্টা করি, ঠিক আছে, আমাকে একটু সময় দেন, দেখি। ভেজে রাখা ডিমে রোলগুলোকে মাখিয়ে গরম তেলে ভেজে তুলে আসলে লাইভে সবসময় কোনো না কোনো ঝামেলা অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, দেখি কি করা যায়। টমেটো সস। একটা রেসিপি না দেখালে তো ভালো লাগবে আজকের না। রেসিপি ডিমের সস মালাই। উপকরণ: ডিম সেদ্ধ 4টা, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা। আমরা না দেখা অডিওতে যাচ্ছিল শুনি, কিন্তু, পরে অডিও দেখি করা না যায়। ওইভাবে কিন্তু দেখা যাচ্ছিল, ভিডিওটা আপনি একটু আগে যেভাবে দিয়েছিলেন দেখা যাচ্ছিল। তেল পরিমাণ মতো, চিলি সস 2 চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টা, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমেই সেদ্ধ করা ডিমগুলো হলুদ, লবণ, মরিচ গুঁড়া মেখে মাছ বরাবর কেটে 2 ভাগ করে নিন। এরপর ডিমগুলো হালকা গরম তেলে ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে তাতে বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে পানি দিন। বলক হয়ে এলে ভাজা ডিম হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে। মাখামাখি দেখা যাচ্ছে তাই না? ঠিক আছে। কাঁচামরিচ ও ক্রিম ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন ডিমের সস মালাই। কুইক রেসিপি উইথ রুচি হট টমেটো সস। আজকের রেসিপি ডিমের সস মালাই। উপকরণ: ডিম সেদ্ধ 4টা, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ক্রিম 6 চা চামচ, তেল পরিমাণ মতো, চিলি সস 2 চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টা, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমেই সেদ্ধ করা ডিমগুলো হলুদ, লবণ, মরিচ গুঁড়া মেখে মাছ বরাবর কেটে 2 ভাগ করে নিন। এরপর ডিমগুলো হালকা গরম তেলে ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে তাতে বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে পানি দিন। বলক হয়ে এলে ভাজা ডিম সস দিয়ে একটু নেড়ে মাখামাখি করে নিন। কাঁচামরিচ ও ক্রিম ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন ডিমের সস মালাই। এটা ডিমের যাই খুব হোক, সহজ আমরা একটা একটি রেসিপি, খেতে দারুণ লাগে। আমার মনে হয় দর্শকরা এটা পছন্দ করবে। তো
তো আমরা এবার মূল আলোচনায় ফিরে এবং আসি। দর্শকরা যদি দেখতে চান ওর সাথে আমি বলে দিতে পারি, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, যমুনা টিভির কুইক রেসিপি পেজে আছে, যমুনা টিভির পেজে আছে, তো দর্শকরা ইজিলি দেখতে পারেন গিয়ে। ঠিক আছে, আমার মনে হয় দর্শকরা এটা পছন্দ করবেন। তারা এর মধ্যে দর্শকরা আমার মনে হয় ফাঁকতে ফাঁকতে আমরা দর্শকদের কিছু প্রশ্ন যদি নিয়ে আসি আলোচনা করি তাহলে বোধহয় আর একটু আপনার জন্য আলোচনা সহজ হবে। আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন, সেটা হলো একজন বাংলাদেশের রান্নার ব্যাপারে জানতে চাচ্ছেন যে বাংলাদেশের রান্নার ব্র্যান্ড ভোক্তাদের মাঝে জনপ্রিয়তা করতে কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। যদি বাংলাদেশের রান্নাটাকে আমরা ব্র্যান্ড হিসেবে নেই, যেমন বাসমতি চাল একটা পাকিস্তানি বা ইন্ডিয়ানরা ব্র্যান্ড তৈরি করছে, আমরা যদি এটা ব্র্যান্ড করতে চাই তাহলে আমাদের কিছু কি করণীয় আছে? আপনি কি, আপনার সাজেশন কি? আসলে বাংলাদেশি রান্নার জন্য যদি কোনো ব্র্যান্ড আসলে করতে চায়, আমার কাছে মনে হয় যে এটা খুব সহজ হচ্ছে। এটা আমাদের যারা ভোক্তা, যারা হচ্ছে ব্যবহার করবে, তাদের জন্য সহজ ভাবে যদি আমরা কিছু রেসিপি তৈরি করে দেখাতে পারি, এটা খুব সহজে আমাদের খাবারের ক্ষেত্রে আমি বলতে পারি যে ফুড ইন্ডাস্ট্রিতে যদি কিছু আসে নতুন কিছু, তো এটা খুব সহজে আসলে মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় ব্র্যান্ডটাকে। এবং আরো অনেক কিছু আসলে করা যায়, ছোট ছোট অনেক কিছু অ্যাক্টিভেশন করা যায়। বাচ্চাদের এখন তো আসলে আমাদের করোনার কারণে সবাই আমরা লকডাউন বাড়িতে আছি, কিন্তু যখন আশা করব সবকিছু স্বাভাবিক হয়ে যাবে সেরকম অবস্থায় হলে আমরা বিভিন্ন স্কুলে বাচ্চাদের বাচ্চাদের মাদের সাথে কিছু অ্যাক্টিভেশন করতে পারি, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলাতে কিছু অ্যাক্টিভেশন করতে পারি। তাহলে কিন্তু আসলে অনেক মানুষের মাঝে এটাকে আমাদের জানিয়ে দেওয়া যায় খুব সহজে যে নতুন একটা ব্র্যান্ড এসেছে এবং ব্র্যান্ডটা এভাবে করা যায়, এটা দিয়ে এটা করা যায়, বা এটা থেকে আমাদের এই এই নিউট্রিশন ভ্যালু আছে, বা এটা এই বয়সী মানুষদের জন্য খুব ভালো। এভাবে আসলে বিভিন্ন ভাবে আমরা বেশ কিছু প্রচার প্রচারণা করতে পারি। এবং আমি বলবো প্রচারেই আসলে প্রসার, যত বেশি আপনি সুন্দরভাবে প্রচার করতে পারবেন, মানুষের কাছে পৌঁছাতে পারবেন, তত সহজে আসলে একটা প্রোডাক্টকে আমরা ব্র্যান্ড হিসেবে সবার কাছে পরিচিত করতে পারবো। এবং অবশ্যই আহ আমি বলবো যে যেটা নিয়ে আমরা কাজ করবো সেই পণ্যটা যেন মানসম্মত, স্বাস্থ্যসম্মত হয়, এবং তাহলে খুব সহজেই সবার কাছে আসলে এটা জনপ্রিয়তাও পাবে। ধন্যবাদ। আপনি তো অনেকগুলো অর্গানাইজেশন সাথে জড়িত, বিভিন্ন ভাবে আপনি সংগঠকও বটে। তো আপনি কি এই ব্যাপারে কোনো কাজ কি করছেন অথবা করার ইচ্ছা আপনার আছে, করতেছেন যে বাংলাদেশে এই খাবারটাকে ব্র্যান্ড হিসেবে নেওয়ার জন্য কোনো প্রচারণা বা কোনো কাজ করছেন কিনা? আসলে আমি আপনার অর্গানাইজেশনের কথা বললেন, ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, উই বাংলাদেশের মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝের উদ্যোক্তাদের নিয়ে করা প্রথম সংগঠন। এটা 26 বছর চলছে। এখানে গত বছর আমি বোর্ড মেম্বার হিসেবে ছিলাম, এবারও আছি। এবার আমাদের প্রেসিডেন্ট হয়েছেন ইফতি রহমান, ওনার সাথে এবার কাজ করবো, জাস্ট শুরু হচ্ছে আমাদের কাজটা নতুন করে আবার। আর যেটা হচ্ছে যে আর একটা আছে বাংলাদেশ ফেডারেশন অফ ওমেন এন্টারপ্রেনার্স, সেখানেও আমি একজন মেম্বার হিসেবে আছি। তারপরে ট্যুরিজম বোর্ডের সাথে কাজ করছি। এরকম করে আসলে টুকটাক আমার খাবার নিয়ে অনেক কাজ করা হয়। এবং ব্র্যান্ড তৈরি করার চাইতেও আসলে যেসব ব্র্যান্ড অলরেডি আছে বাজারে, আমি বেশিরভাগ তাদের সাথে কাজ করছি। রূপচাঁদার সাথে কাজ করছি, রূপচাঁদা রিয়ালিটি শোতে আমি জাজমেন্টেও থাকি। আহ, ওদের সাথে অনেক প্রোডাক্টের বিভিন্ন প্রমোশন, প্রোডাক্টের প্যাকেজের গায়ে যে ছবিগুলো থাকে, চাল চাল এসবের ছবি, বা এখন ছোট ছোট কুকিং শো ভিডিও, এগুলো আসলে আমি অনেকদিন ধরে কাজ করছি। আর ড্যানকেক ডেজার্টের সাথে কাজ করছি। ড্যানকেক ডেজার্ট জিনিয়াস নামে একটা কুকিং কম্পিটিশন হয়েছে, সেখানে আমি জাজ হিসেবে ছিলাম, এবং ড্যানকেকের সাথে আমাদের অনেক কাজ করা হয়। তো এভাবে আসলে যে প্রোডাক্ট গুলো অলরেডি বাজারে আছে সেটার সাথে আমাদের কিন্তু কাজ করা হয়, এগুলো অলরেডি ব্র্যান্ড। আর নতুন কোন প্রোডাক্ট যদি বাজারে আসে এবং তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে, অবশ্যই আমি খুব খুশি হব এবং আমি কাজ করব। কারণ যদি পণ্যটি আমাদের সাধারণ মানুষের জন্য কাজের হয় এবং খুব মানসম্মত হয়, অবশ্যই আমি সেটার সাথে কাজ করতে পারবো। ধন্যবাদ। এটা যে আমাদের দর্শকরা তাদের তথ্যের জন্য আমরা উপস্থাপন করলাম যদি কেউ উৎসাহ। আচ্ছা, অনেকে একজন জানতে চাচ্ছেন যে আপনি, জানি যে আপনার ডিম একটি আদর্শ খাবার, কারণ ডিম আপনার সহজলভ্য এবং মূল্যও হাত নাগালের মাধ্যমে অত্যন্ত পুষ্টিগুণ গুণসম্পন্ন একটি খাবার। এবং আমরা বিগত দিনগুলিতে মানুষের মধ্যে ডিমের খাবারের জন্য প্রচারণা চালিয়ে এসেছি, আপনি জানেন, আপনার সাথেও আমরা কাজ করেছি।
এখন একজন জানতে চাচ্ছে ডিমের হালুয়া একটা খুব জনপ্রিয় একটি আইটেম। তো এই ডিমের হালুয়া কি শুধু এক ধরনের হয় নাকি এটা অনেক ধরনের রেসিপি এটার আছে যে যেটা মানে নতুন নতুন ভাবে আনা যায় কিনা আপনার কাছে? একজন দর্শক খুব সে সকালে বেলা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, প্রতিদিন সকালবেলা সে ডিমের হালুয়া খায়। তার জন্য নতুন কোন রেসিপি আছে ডিমের হালুয়া? এটুকু আপনার কাছে অনুরোধ। ডিমের হালুয়া আসলে এটা, হ্যাঁ এটা আমার খুব প্রিয় একটা খাবার বলতে পারেন ডিমের হালুয়া, এবং এটা আমার মা রান্না করেন, অসাধারণ হয়। তো আমার কাছে মনে হয় কিছু হালুয়া বা এ ধরনের রেসিপি গুলো যে ট্রেডিশনাল ওয়েতে রান্না হয়ে আসছে অনেক আগে থেকে, সেটাই সবচেয়ে বেস্ট রেসিপি। আমরা এখানে যদি ফিউশন আনি, এটা আসলে খেতে খুব একটা ভালো লাগবে না। তো ডিমের হালুয়া আমরা যেভাবে করি, রেসিপিটা কি আপনি আপনি চাচ্ছেন আমি বলবো না? বলেন বলেন, বললে বললে আচ্ছা দর্শকদের টুকে নিতে পারে আচ্ছা আমাদের জন্য ভালো খবর। আপনি যদি বলেন একটা, আ- ঠিক আছে, একটা রেসিপি আমরা জানলাম। আচ্ছা। না, ডিমের হালুয়া খুব খুব সহজে হয়, ঝটপট হয়। এটা আপনার দুধ, ডিম, আর একটু যদি লিকুইড দুধের সাথে একটু গুঁড়া দুধ আর ডিম নেওয়া হয়, একটু এলাচ, দারচিনি, ঘি সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যদি এটাকে নাড়তে থাকি, তাহলে দেখবেন কিছুক্ষণ পর দানা দানা হয়ে আসে, স্ক্রাম্বলের মতো। এটা মানে একটু চিনি দিয়ে দিবেন সাথে, স্বাদ অনুযায়ী চিনি, যে যেরকম খায়। ব্যাস, কিছুই না, সব মিশিয়ে একসাথে নাড়তে হবে। এবং এটাতেই দেখবেন ঘিটা যখন বের হয়ে আসবে, চতুর্দিক থেকে বের হয়ে আসছে এবং ডিমটা স্ক্রাম্বলের মতো দানা 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 হয়ে গেছে, ব্যাস নামিয়ে পরিবেশন করবেন রুটি, পরোটা দিয়ে অথবা খালি। খেতে অসাধারণ এবং খুবই মজার একটা রেসিপি। ধন্যবাদ, ধন্যবাদ। আমার মনে হয় আমার দর্শকের জন্য একটি এটা সবচেয়ে চমৎকার। সিম্পল ওয়েতে, কেউ চাইলে এখানে বাদাম দিতে পারেন, কেউ চাইলে ক্রিম দিতে পারেন, মানে ফিউশন আনতে চাইলে অনেক কিছুই দিতে পারেন, কিন্তু বেসিক Definitely, রেসিপিটা এভাবে করলেও অসাধারণ হয়। এখন এখন তো ফিউশনের যুগ, সো আপনার ফিউশন ছাড়া তো কোনো রান্নার আর মজা পাওয়া যায় না সেটা। যাই হোক, এখন আমরা অন্য একটা প্রসঙ্গে আসছি, বিশেষত আমাদের মূল একটা আগ্রহের জায়গা, সেটা হলো ব্রয়লার মাংস। আহ এই ব্রয়লার মাংস সম্পর্কে আপনার কি ধারণা? ব্রয়লার মাংস আমাদের দেশে এত জনপ্রিয় কেন, বা বিশ্ববাসীতে এত, বিশ্ব জুড়ে কেন এত জনপ্রিয় ব্রয়লার মাংসটা, এটা যদি বলেন। মাংসের বিভিন্ন মাংস আছে, আমরা জানি ব্রয়লার মাংস সবচেয়ে নিরাপদ মাংস, সবচেয়ে পুষ্টি সম্পন্ন মাংস, স্বাস্থ্যকর মাংস। তো এটা কেন এত জনপ্রিয় বিশ্বব্যাপী, এটা যদি আমাদের বলেন একটু। আসলে আমি ব্রয়লারের প্রথম যদি আমরা বলি যে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি ব্রয়লার মূল মানে চিকেনের এটা শুরু, এটা জনক যদি বলি, ওনার নাম হচ্ছে মিসেস উইলমার স্টিলস। উনি 1923 সালে দিলওয়ারে প্রথম আসলে এই ব্রয়লার ইন্ডাস্ট্রিটা শুরু করেন, এবং এই জন্য আমরা তাকে জনক বলতে পারি। এবং এটা কিন্তু আসলে খুবই ব্রয়লার মাংস আমাদের ছোট বড় সবার জন্যই কিন্তু খুবই ভালো, এবং আমরা অনেকেই খুব পছন্দ করি। আর 2015-2020 সালের যে ডায়েটারি গাইডলাইনটা আছে আমেরিকার, এটা হচ্ছে এখানে আমাদের আছে প্রতিদিন আমরা 5.5 আউন্স চিকেন ব্রেস্ট খেতে পারি সবাই। তো এটা আসলে প্রতি সপ্তাহে দেখা যায় যে 26 আউন্স আমরা পোলট্রি খেতে পারি, চিকেন সহ যে কোনো পোলট্রি। তো এটা আসলে আমাদের জন্য আমি বলবো যে খুবই ভালো একটা প্রোটিনের, মানে আমরা প্রোটিন পেতে পারি খুব ভালোভাবে, উচ্চমাত্রার ভালো প্রোটিন পেতে পারি। আর চিকেনের প্রত্যেকটা পার্টের কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে প্রোটিন থাকে, এক ব্রেস্ট একরকম, লেগে একরকম। এবং এই চিকেন প্রোটিন থেকে এখানে আমরা প্রোটিন পাচ্ছি, ক্যালসিয়াম পাচ্ছি, ফসফরাস পাচ্ছি। তো এটা আসলে আমি বলবো যে একটা রিচ প্যাকেজ অফ অল নিউট্রিশন। তো এইটা আসলে চিকেনের ফ্যাটও খুব কম থাকে, যেটা যারা ডায়েট করতে চান, ওজন কমাতে চান, তাদের জন্য আমি বলবো যে চিকেন যদি কিছু রেসিপি আপনারা প্রতিদিন আপনাদের যে ফুড ইসে রাখেন, চার্টে রাখেন, খাদ্য তালিকায়, তাহলে দেখবেন যে ওজনটাও কমাতে সাহায্য করছে। তো এটা আসলে আমি বলবো যে এই জন্য জনপ্রিয়, যে খুব ঝটপট রান্না হয়, খুব অল্প সময় লাগে, এবং অনেক সুস্বাদু দারুণ দারুণ রেসিপি হয়, এবং প্রচুর পরিমাণে আমরা প্রোটিন পাচ্ছি, অল ধরনের সব ধরনের নিউট্রিশন পাচ্ছি। তো এটা এই জন্য আসলে এটা খুব জনপ্রিয় ব্রয়লার। ধন্যবাদ। আমাকে মনে হয় যে আমরা কিছু তথ্য, এবং আপনার আপনার মুখ থেকে আপনি একজন রন্ধন শিল্পী হিসেবে যখন বলছেন যে আপনার ব্রয়লার একটি ভালো মাংস বা স্বাস্থ্যসম্মত মাংস এবং সকলের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ছে, আমি আশা করব আমার দর্শকরা এটা দেখছেন এবং তারা
সুমি আপার সাথে একমত হবেন এবং তারাও গৃহে রান্না করেন এবং আশা করি করোনা কালীন যে সমস্ত আমাদের ভাইয়েরা আছেন তারাও বাসায়, যেহেতু ভাইয়েরা নতুন প্র্যাকটিস করছেন অনেকেই, আশা করি তারা এই সমস্ত রান্নার চেষ্টা করে দেখবেন যে ব্রয়লার রান্না তারা কতটুকু বাসার মানুষদের খুশি করতে পারছে। ব্রয়লারের ঝটপট রান্নার রেসিপি দেখি আরেকটা দেখান যায় কিনা ম্যাডাম, আমি আরেকটা ট্রাই করি। ঝটপট রেসিপি তো আমি বললাম যে কুইক রেসিপিতে চলে যান, অনেক রেসিপি আছে মজার মজার। আমি আরেকটা চেষ্টা করে দেখি, দেখা যাক যে আরেকটা দেখান যায় কিনা। আপনি তখন পাইনাপল রোলার একটা দিয়েছিলেন, ওইটা যদি পারেন ওটা দিতে পারেন, ওটা চিকেন ব্রেস্ট দিয়ে করা। উপকরণ: মুরগির বুকের মাংস 4টা, সেদ্ধ গাজর 2টা, সেদ্ধ বরবটি 5 টুকরা, রান্না করা কিমা আধা কাপ, মোজারেলা চিজ আধা কাপ, ড্রাই মিক্স হার্বস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব 1 কাপ, ডিম 1টা, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। প্রথমেই মুরগির বুকের মাংসগুলো ভারী কোনো বস্তু দিয়ে পিটিয়ে পাতলা করে নিন। এবার মাংসের মধ্যে লবণ ও গোলমরিচ হার্বস ছিটিয়ে ম্যারিনেট করে নিন। এখন মুরগির মাংসের মধ্যে রান্না করা কিমা, চিজ ও বরবটি ভরে রোল করে টুথপিক দিয়ে আটকে নিন। আটকানো রোলটি ডিমে ডুবিয়ে নিন। ডিমে ডুবানোর পরে ব্রেড ক্র্যাম্পে গড়িয়ে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে এলে রোলটি টুকরো টুকরো করে কেটে পরিবেশন করুন রুচির হট টমেটো সস দিয়ে মজাদার চিকেন ইনভলভ দিয়ে। ভিডিওটা দেখা যায়নি, শুনতে পাওয়া গেছে শুধু। দেখা যায়নি, আচ্ছা যাই হোক আমি চেষ্টা করলাম আর কি। মনে হয় যে ঠিক আছে, আমার মনে হয় আগামী দিন আপনার সাথে আবার আমরা এই ধরনের প্রোগ্রাম যখন আসবো আমাদের। ওকে জি, সরি। তো এখন আমরা যে কথা আর একটু আলাপ করি, সেটা হলো আমরা জানি রান্না করার সময় যে পুষ্টিমান, এই পুষ্টিমান ধরে রাখার জন্য আপনার আমাদের যারা বাসায় রান্না করেন তারা কি করতে পারেন, তাদের কি কি পদ্ধতি নিলে এই পুষ্টিমানটা তারা ধরে রাখতে পারবেন? আসলে খাবারের পুষ্টিমান আমি বলবো রক্ষা করার জন্য আমরা যদি পানি কম দিয়ে রান্না করি, তারপর প্রেসার কুকারে রান্না করি, খাবার ভাপে রান্না করি, আর মানে এই ধরনের রান্নাগুলো বা মাইক্রোওয়েভে কুক করি, এতে কিন্তু খাবারের পুষ্টিগুণটা খুব ভালো থাকে, এটাতে নষ্ট কম হয়। আর খোসা সহ সবজি যদি আমরা রান্না করতে পারি এটা তো ভালো হয়। তারপরে খাবার যদি আমরা বারবার গরম না করি, হ্যাঁ, এবং অল্প পানি ব্যবহার করে, আমি একবার বলেছি, এটা যদি আমরা বলক না এনে স্টিম করি, ভাপে করি, এটা খুব ভালো আমাদের খাবারের জন্য। তারপরে ফুড কালার বা বেকিং সোডা, এটা আমরা যাতে অ্যাভয়েড করতে পারি। এটা আসলে ভিটামিন সি আমাদের কিন্তু গরম করলে নষ্ট হয়ে যায়, তো এটা আমাদের যখন লেবু বা কিছু আমরা ব্যবহার করবো আমরা চেষ্টা করবো ভিটামিন সিটা যাতে থাকে, এটা একদম খাবারের রান্নার একদম শেষ মুহূর্তে দেব। লবণটা কম ব্যবহার করব। আর রান্না করা খাবার কিন্তু আসলে আমাদের যদি আমরা ঠিকভাবে রান্না করতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে, এবং তাহলে কিন্তু পুষ্টিগুণটা বজায় থাকে। আমরা চেষ্টা করবো খাবারটাকে ঢেকে রান্না করতে। আর অনেক জোরে জাল দিয়ে অনেক সময় রান্না করি, যেটাতে অনেক সময় পুষ্টিগুণ সব উড়ে যায় যখন আমরা খাবারটা খুলে, ঢাকনাটা খুলে রান্না করি। তো এগুলো একটু ছোটখাটো জিনিস, কিন্তু খেয়াল রাখলে খাবারের আসলে পুষ্টিমানটা আমরা রক্ষা করতে পারবো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে আছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রণব দাদা প্রণব সাহা। ইনি একটি প্রশ্ন করছেন, এটা খুবই সাধারণ প্রশ্ন, কিন্তু সবার মধ্যেই একটা প্রশ্ন আছে যে গ্যাসের চুলায় ফ্রাইং প্যান আর মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে লোহার কড়াইয়ে মুরগি রান্না স্বাদের কি কোনো তারতম্য হবে? অর্থাৎ গ্যাসের চুলায় যে আমরা ফ্রাইং প্যানে রান্না করি আর যে লাকড়ি দিয়ে, বিকজ আমরা এখানে আমি একটু যোগ করি, বিদেশের যত এই যে আপনি বিভিন্ন ভিডিওতে দেখা যায় এই যে টার্কি যে তারা রান্না করে, তারা কিন্তু এখনো ওই যে মাঠ লাকড়ি ইউজ করে, তারা বড় বড় রান্না করে এবং আস্ত গরু তারা বারবিকিউ করছে কিন্তু আপনার ওই লাকড়ি দিয়ে। এই ব্যাপারে দাদার সাথে আমি এইটুকু সাপ্লিমেন্ট করে আপনি মতামত জানতে চাই। দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা দেখছেন প্রণবদা। আর আমার কাছে যেটা মনে হয় যে এই যে খড়ির চুলা যে রান্নাটা হয় লাকড়ির চুলা,
এটা রান্নার স্বাদ আসলে কোনোভাবে কোনো চুলার সাথে আমি কম্পেয়ার করতে পারি না। এটা আমার খুবই ভালো লাগে যদি গ্রামে যাওয়ার সুযোগ হয় এবং এরকম মানে খড়ির চুলায় যে রান্না করা খাবারটা খাই, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আসলে আমি বলবো যে ফ্রাই প্যানে রান্না করে যেটা গ্যাসের চুলায় করি, সেটাতে কখনোই আমরা ওই স্বাদটা পাই না। এটা কেন আমি ঠিক কারণটা বলতে পারবো না, হয়তো জালটা খুব প্রপার ওয়েতে আসে ওখানে, যেহেতু লাকড়ির চুলায় করা হচ্ছে। এবং এটা একটু হেরফের হবে। এটা উম, আমি বলবো যে লাকড়ির চুলায় রান্না করাটাই বেস্ট। ওটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে খাবার গুলাতে, বিশেষ করে গরুর মাংস বা এ ধরনের বড় পোলাও, বিরিয়ানি, যেগুলো ভারী খাবার, কাচ্চি বিরিয়ানি, এগুলো আসলে খড়ির চুলায় যেটা করা হয়, সেটা কখনো গ্যাসের চুলায় ওই স্বাদটা আসে না। জি। আমি আমি মানে খাদক হিসেবে আমি আপনার সাথে একমত যে এটা অবশ্যই লাকড়ির চুলার রান্না আসলেই অন্য। আমার মনে হয় যে প্রাকৃতিক যে একটা ব্যাপার আছে, যে আমরা যে জন্ম থেকে, যে আদিম যুগ থেকে যে আমরা যেটা সে অভ্যস্ত হয়ে আসছে, সেটাই বোধহয় আমাদের একটা বড় কারণ যে প্রকৃতির সাথে মিলে যাওয়ার একটা ব্যাপার। সেখানে প্রকৃতি হয়তো হ্যাঁ, কোনো জায়গায় নির্ধারণ করে দিয়ে রেখেছে যে লাকড়ির সাথে রান্নার একটা সম্পর্ক। যাই হোক, এটা চমৎকার একটা প্রশ্ন দাদার, এবং আমারও ছিল এটা। একজন জিজ্ঞেস করছে যে ব্রয়লার মুরগির যে কিমা যদি করতে হয়, খুব সহজে কিভাবে করা যায় এই কিমাটা? ব্রয়লার মাংস কিমা। যে কিমা করতে হয়, খুব সহজে কিভাবে করা যায়, আচ্ছা, সংরক্ষণ করা যায় কিভাবে? এটা তো আসলে আমাদের তো এখন সুবিধা অনেক বেশি আছে। আমরা যদি চাই এখন কিমাই কিনে আনতে পারি ব্রয়লার মুরগির। হ্যাঁ, এটা আমাদের বাজারে এখন ডিপার্টমেন্টাল স্টোর গুলাতে পাওয়া যায়। এটা সবচেয়ে সহজ ওয়ে। কিন্তু আমরা যেহেতু এখন বাইরে যেতে পারছি না, আমাদের জন্য একটু সমস্যা আছে। আমি বলবো যে চিকেন নিয়ে, ব্রেস্ট পিসটা নিয়ে, এটা যদি আমরা ব্লেন্ডারে দিয়ে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু মিহি কিমাটা হয়েছে। এটাও খুব সহজেই হয়েছে। মানে এখন আমাদের কাজ অনেক মানে সুবিধা হয়ে গেছে, অনেক ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির কারণে আমরা খুব বাড়িতে খুব সহজেই সবকিছু করে ফেলতে পারি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের যে দর্শক, তিনি উত্তরটা পেয়েছেন। এবং আমার এখন আপনার কাছে একটা অনুরোধ, আমরা তো নিজেদের অনেক আলোচনা করলাম বড়দের জন্য, বাচ্চাদের, শিশুদের জন্য যদি আপনি কিছু বলেন, শিশুদের ব্রয়লার মাংস শিশুদের জন্য কেন বেশি উপযোগী, নাকি অন্য কোনো মাংস বেশি উপযোগী? ব্রয়লার মাংসটা কেন শিশুদের জন্য, বাচ্চাদের জন্য বেশি উপযোগী, এবং তারা কেন এটা পছন্দ করবে, করে বেশি? অবশ্যই করে বেশি, কিন্তু তাদের কি আসলে এটা ভালো না মন্দ, এটুকু জানতে চাই। আসলে আমি বলবো যে চিকেনটা আমি আগেই বলেছি ছোট বড় সবার জন্যই ভালো। আর এখানে আসলে চিকেনটা হচ্ছে, ব্রয়লার মুরগিটা হচ্ছে একদম প্রথম শ্রেণীর প্রোটিনের উৎস। এবং বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য এবং যারা ছোট বাচ্চা, তাদের জন্য আমি বলবো যে টিনেজ এবং এদের সবার জন্য এই চিকেনটা খুব ভালো, কারণ এখানে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আমরা যেটা বলি টলার আর স্ট্রঙ্গার, এবং এটা এই টলার স্ট্রঙ্গার হতে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড, সেটা এই ব্রয়লার চিকেনে আছে। এবং এই প্রোটিনটা বাচ্চাদের জন্য খুবই ভালো, যেটা বাড়ন্ত বয়সের বাচ্চা এবং সবার জন্য আমি বলবো, বাচ্চাদের। আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ব্রয়লার মাংস ছোটদের জন্য, বা যারা গ্রোয়িং স্টেজে, তাদের জন্য এটা ভালো। তো এটা হ্যাঁ, আমার মনে প্রোটিন হয় যেহেতু এটা খুবই ভালো, বড় মানে আমি বলবো প্রথম শ্রেণীর প্রোটিন বলবো, অনেক পরিমাণে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিডটা খুব ভালো বাচ্চাদের জন্য, রাইট। টলার স্ট্রং। এবং এই অ্যামাইনো অ্যাসিডই আসলে প্রোটিনের ব্লক। একটা ইট দিয়ে যেরকম বাড়ি তৈরি হয়, তেমনি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়েই বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড এক জায়গায় একটা বিল্ডিং এর মতো প্রোটিন তৈরি করে। সো অবশ্যই ব্রয়লার মাংসের যে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল, এটা অত্যন্ত ডাইজেস্টেবল, এটা খুবই ভালো। এখন আমি অপোজিট দিকে আসি। একটা গেল আপনি শিশুদের জন্য বললেন, বয়স্কদের জন্য কেন এটা কি, ব্রয়লার কি বেশি গ্রহণযোগ্য হলো, সেটাই বা কেন? আসলে আমি বলবো যে বড়দের জন্য ভালো, বয়স্কদের জন্য ভালো এই কারণে যে এখানে আমাদের প্রোটিনটা তো আছে, এতে ভিটামিন B12 থাকে, তারপরে আয়রন থাকে। এবং যাদের অ্যানিমিয়া আছে, বয়স হয়ে গেলে অনেক সময় অ্যানিমিয়া থাকে, তাদের জন্য ভালো, আয়রনটা পাচ্ছে। এবং আয়রন ডেফিসিয়েন্সি খুবই কাজে লাগে। এজন্য আমি বলবো ব্রয়লার চিকেনটা বয়স্কদের জন্য ভালো। তবে প্রসেস মিট যেটা থাকে, আহ, সেই চিকেনটা না খাওয়া ভালো, কারণ সেখানে লবণের পরিমাণটা বেশি থাকে এবং ফ্যাটও একটু বেশি থাকে, হাই থাকে, তো আয়রনটাও কম থাকে সেখানে। তো চিকেন যদি খেতে হয়, ব্রয়লার চিকেন যদি খায় এবং এটা আপনার রান্না করে খুব সুন্দরভাবে, যে অনেক রেসিপি আছে যেটা আমাদের তাদের
মানে বয়স অনুযায়ী এবং তার যা সমস্যা আছে সেই অনুযায়ী যদি আমরা রান্না করে দিই তেল কম দিয়ে, এটা অবশ্যই তাদের জন্য ভালো, স্বাস্থ্যকর। চমৎকার চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন। কারণ অনেকেরই ধারণা যে বয়স্ক মানুষের জন্য ব্রয়লার, তবে আমি একটা জিনিস সবসময় সাপ্লিমেন্ট করি বা বলি যে আসলে ব্রয়লার মাংস এমন একটি মাংস সর্ববয়সে এবং সর্বধর্মে সর্ববর্ণে ব্রয়লার মাংস আপনি সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য, এবং এত ইউনিক এত ইউনিভার্সাল কোনো খাবার বোধহয় অন্য কোনো খাবার বা অন্য কোনো খাদ্য উপাদানে হয় না ব্রয়লার। এবং একই সাথে আমি বলবো ডিম, একই সাথে বলবো ব্রয়লার যেরকম সব ধর্মে গৃহীত। এবং আপনি জানেন যে ডিম আপনি ভারতের প্রায় 60% মানুষ তারা কিন্তু আপনার কি বলে নিরামিষ ভোজী, কিন্তু তারা ডিমকে কিন্তু নিরামিষের একটা পার্ট হিসেবে গ্রহণ করেছে, কারণ তারা বলছে এটি নন ফার্টাইল, অর্থাৎ এর মধ্যে কিন্তু আপনার জীবাণু নাই, সরি এর মধ্যে কিন্তু শুক্রাণু নাই, কি বলে মানে প্রাণ নাই এর মধ্যে যে আর কোনো প্রাণ তৈরি হবে। তারা সেজন্য বলে এটা নন ফার্টাইল বলে, ইংলিশে সহজ আমার জন্য, নন ফার্টাইল বলে এটা কিন্তু তারা এটাকে ভেজিটেবলের মধ্যে গ্রহণ করে। এবং যদিও মত পার্থক্য কিছুটা আছে, কিন্তু এটা সো ডিম কিন্তু একইভাবে সর্বজন গৃহীত খাবার। এবং ব্রয়লার এটা আমার মনে হয় যে এটা একটা একটা বড় একটা সৌভাগ্যের একটা খাবার যে আমরা ব্রয়লার মাংস এবং ডিম। আপনার মত? আসলে আমি বলবো যে ডিমটা খুব সহজে পাওয়া যায়, মানে কম খরচে যে কোনো মানুষ কিন্তু প্রোটিনটা যদি খেতে চায় ডিম থেকে খুব সহজে প্রোটিনটা পেতে পারে, তাতে হাই কোয়ালিটির প্রোটিন থাকে। আর ডিমের সাদা অংশ যেটা আছে সেখানে আপনার কুসুমের চেয়ে বেশি থাকে প্রোটিনের অংশ, এবং এর মধ্যে ভিটামিন বি 12 থাকে। এবং প্রোটিনের চেয়ে মানে কুসুমের চেয়ে সাদা অংশে কিন্তু ফ্যাটটা একটু কম থাকে। যারা ডায়েট করতে চান আমি বলবো তাদের জন্য খুবই ভালো। একটা মানুষ কিন্তু পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন 3টা করে ডিম খেতে পারে। তো ডিমটা আসলে আমি বলবো একটা পারফেক্ট ফুড। এবং এটাতে প্রায় সব রকম আহ যা যা দরকার একটা এসে নিউট্রিশনের সবকিছু কিন্তু এখানে আমাদের পাচ্ছে একটা ডিম থেকে। আর যারা অনেকেই আছে যে খাদ্য তালিকায় যদি রাখেন, এবং এটাতে দেখা যায় অনেক সময় যেটা কোলেস্ট্রল এইচডিএল, যেটা ভালো কোলেস্ট্রল, সেটাও কিন্তু ডিমটা কমাতে সাহায্য করে। যদি রেগুলার আমরা খেতে চাই এটা হচ্ছে ভালো আসলে আর কিছু নাই, কারণ এখানে মিনারেলস আছে, জিঙ্ক আছে, আয়রন আছে ডিমে, কপার থাকে, তো সেলেনিয়াম থাকে, ভিটামিন ডি থাকে, বি 12 থাকে, মানে কি নাই সবকিছু আছে। হ্যাঁ, তো এটা আসলে ডিম আমি বলবো সাধারণ মানুষ সবার জন্য, ছোট বড় সবার জন্য ডিমটা একদম খুব সহজে অল্প খরচে হাই প্রোটিন আমরা এই ডিম থেকে পাচ্ছি, এবং সবকিছুই পাচ্ছি, কম বেশি অনেক কিছুই আছে। এবং যাদের সমস্যা আছে তারা কুসুমটা খাবেন না, সাদা অংশটা খাবেন। সাদা অংশটা কিন্তু কুসুমের চেয়ে, আমি আগেই বলেছি, সবকিছু প্রোটিনটাও বেশি, কুসুমের চেয়ে বি 2টাও থাকে, ফ্যাটটা কম, তো এটা আসলে কোনো সমস্যাই করবে না, আপনারা খেতে পারেন। যাই হোক, আপনার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো আমরা একটি সংগঠনের সাথে জড়িত। তারা আবার বিশ্ব ইন্টারন্যাশনাল এগ কমিশন, যারা সারা বিশ্বের ডিম নিয়ে কাজ করে, তারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করে। এবং আমাদের কাছে যে তথ্য আছে সেটি হলো যে ডিমের কুসুমও কিন্তু আসলে সাধারণ যারা সুস্থ লোক তাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা উৎস। আপনি যেটা বলেছেন ডিম পুরোটাই একটা ভালো, কিন্তু যাদের অসুবিধা আছে, শারীরিক অসুবিধা আছে, কিছু কারণে হয়তো ডিম নিষেধ, তাদের জন্য বলতে কুসুমটা বাদ দিয়ে সাদাটা খেতে, কিন্তু ডিম পুরোটাই আসলে একটা পারফেক্ট। যে কোনো সুস্থ লোক প্রতিদিন একটা ডিম খেতে পারে। এবং আপনাকে আরেকটা তথ্য আমি জানাতে চাই, সেটা যে জাপানে এখন তারা রীতিমতো সারা দেশে সাইক্লিং করে তারা প্রমোশন করছে প্রতিদিন কমপক্ষে 2টো ডিম খেতে হবে। এটা জাপানে তারা হ্যাঁ, একটা সুস্থ মানুষ 3টা ডিম খেতে পারে একদিন। আরো কিছু আমি আপনার সাথে সংযোজন করি। ডিমে কিছু জিনিস আছে, যেমন ফোলেট আছে। ফোলেট আপনার গর্ভবতী মায়েদের জন্য ওমেগা 3 সম্পূর্ণ ডিম পেলে সেটা আরো ভালো, ওমেগা 3টা থাকে। যে ফোলেট আছে, ফোলেটের আরেকটা কথা বলি, বারবারই বলি আমি, একটি সময় আমরা প্রচারণা শুনছি আপনার বিষণ্ণতা একটি রোগ, আপনার হয়তো খেয়াল আছে, একটা আমরা বিজ্ঞাপন দেখতাম বিষণ্ণতা একটি রোগ, এবং সেই রোগের কিন্তু মূল একটা ওষুধ ছিল, উপাদান ছিল ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড এবং এই ফলিক অ্যাসিড থেকে ফোলেট সেটা কিন্তু ডিমে আছে। অর্থাৎ ডিম খেলে আপনার বিষণ্ণতা আপনি অনেকখানি
আপনার একটা বড় কোনো অংশ না, ডেফিনেটলি একটা পিঞ্চ আপনি পাবেন ডিম খেলে। আপনার মন খারাপ থাকলে আপনার ডিম সিদ্ধ খান, ডিম অমলেট খান, ইট উইল হেল্প ইউ। তারপর ডিমে কোলিন আছে। কোলিন আমরা যারা সাধারণত পোলট্রির সাথে যারা জড়িত তারা কিন্তু তার পোলট্রি খাবারের সাথে কিন্তু কোলিন ব্যবহার করে, কারণ কোলিন আপনার মুরগির ডিম পাড়া মুরগিতে কিন্তু যদি চর্বি বেশি জমে এবং সে কিন্তু ডিম দিতে পারে না, সেজন্য কোলিন দেওয়া হয়। এই কোলিনে কিন্তু এই ফ্যাট কাটে, অর্থাৎ আপনার মুরগি আপনার ডিম কুসুম সহ খায়, তার যে ফলিক পাবে সে এর যে কোলিন পাবে, কোলিন কিন্তু তার আপনার ওই ফ্যাট কমাতে সহায়তা করবে। এটা হলো একটা। আর মস্তিষ্কের কাজের জন্য ডিম উপভোগ করে। যাই হোক, আমি একটা ছোট্ট ভিডিও আমি এখানে দেখাবো আপনাদেরকে, যারা দর্শক আছে তাদের সবাইকে একটা ডিমের উপরে একটা আমি শেষের দিকে দেখাবো, ডিমের উপরে এবং ব্রয়লার উপরে একটা ছোট্ট ক্লিপ আছে, এটা দেখাবো যদি আপনি অনুমতি দেন। শেষে, এখন না, পরে দেখাবো। অবশ্যই, আমিও দেখতে চাই আপনার অনুমতি সাপেক্ষে। আচ্ছা, আর আমরা এখানে আমি দেখতে চাই। জি, একটি খুব মজার একটি প্রশ্ন এসেছে এবং এই আমি খুব খুশি যে প্রশ্নটি করেছেন তিনি থাকেন অস্ট্রেলিয়াতে। আমাদের উনি একজন ওখানে শিক্ষকতা করেন। উনি বলছেন যে এই স্কিন সহ মাংস মুরগি আর স্কিন ছাড়া মুরগি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আপনি মুরগি মাংস স্কিন সহ খাওয়া কি ভালো না স্কিন ছাড়া, এটা উনি জানতে চাচ্ছেন যে এটা পার্থক্যটা কি দুটো। আচ্ছা, আমরা তো স্কিন সহ করি, স্কিন ছাড়াও করি, স্কিন ছাড়া বেশি করি। তবে স্কিন সহ কিছু কিছু খাবার আছে যেটা আমরা যখন চিকেন ফ্রাই করছি, ডুবো তেলে ভাজছি, বা যে ধরনের খাবারটা আমাদের একটু ভাজা হচ্ছে, সেই খাবারগুলো আমরা চেষ্টা করি স্কিন সহ খেতে। তাহলে হয় কি, স্কিনটার উপরে আপনার যে ভাজা পোড়া যেটা যাচ্ছে সেটা যাচ্ছে, ভেতরের চিকেনটা একদম মানে ফ্রেশ থাকছে, কম ভাজা হচ্ছে, পুড়ে কম যাচ্ছে। আর এটা আসলে ঠিক পুষ্টিগুণটা কোন দিকে কি কম বেশি এটা আমি খুব ভালো বলতে পারবো না। এটা কোনো নিউট্রিশনিস্ট ভালো বলতে পারবেন যে স্কিনে কি পরিমাণ নিউট্রিশন থাকে। বা তবে স্কিনটা আমরা ওইভাবেই ব্যবহার করি, এই চিকেনটা আমাদের মানে স্কিনটা থাকলে হয় কি, চিকেনটা খুব সুন্দর থাকে, ফ্রেশ থাকে ভিতরে। চিকেন ফ্রাই বা এই ধরনের যে খাবারগুলো আমরা চেষ্টা করি ডুবো তেলে ভাজা, পোড়া ভাজা, সেই খাবারগুলো স্কিন সহ করতে। আর যেটা আমরা রান্না করছি সরাসরি, সেই চেষ্টা করি স্কিন ছাড়া করতে। আর এটা আসলে আমি নিজেই বললাম, এটা আমি খুব ভালো জানি না, এটা কোনো নিউট্রিশনিস্ট ভালো বলতে পারবে। ধন্যবাদ। এখানে আমরা হয়তো কিছুটা সাহায্য কথা বলতে পারি। সেটি হচ্ছে যে আপনার স্কিনে কিছুটা ফ্যাট থাকে, স্কিন ছাড়া সারা বিশ্বে কিন্তু স্কিন ছাড়াই মাংস খাওয়া বেশি। তো স্কিনে থাকবেই, সবকিছু চিকেনের স্কিন অবশ্যই ফ্যাট থাকবে, কিন্তু আর টেস্টের ব্যাপার আপনি বলছেন যে যেগুলো বেশি পোড়া বা ভাজা হয় সেগুলো স্কিন রাখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ স্কিনের উপর দিয়ে যাচ্ছে এবং তেলটাও কম লাগছে, স্কিনের উপরে চলে যাচ্ছে, ভাজা পোড়া হচ্ছে। এবং আমরা অ্যাভয়েড করি স্কিনটা, কারণ আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন। তবে ভাজা পোড়া যখন খাওয়া হচ্ছে তখন তো ক্যালোরি এমনিতেই বেশি হয়ে যাচ্ছে, তখন স্কিনটা থাকলে একটু ফ্যাটও যাচ্ছে, এটা খেতে পারে। আশা করি ফখরুল ভাই তার সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি যে প্রশ্ন করেছেন তিনি তার উত্তর পেয়েছেন। তো এখন আমরা মোটামুটি এই গর্ভবতী মহিলার জন্য একটা প্রশ্ন আসছে, গর্ভবতীর জন্য ব্রয়লার নিরাপদ কিনা, এটা একটা প্রশ্ন করছে, আপনি যদি একটু উত্তর দেন। গর্ভবতী মহিলাদের জন্য ব্রয়লার কি নিরাপদ? আমি বলবো তো সবার জন্য নিরাপদ, কারণ আমাদের ব্রয়লার মুরগিতে তো আসলে প্রোটিন আছে, আমি বললাম, এবং অনেক কিছু আছে, অনেকগুলো আমি বারবার রিপিট করছি, আমি একবার বলেছি, অনেক কিছু আছে একটা মুরগি থেকে সবাই পাচ্ছে। এজন্য আসলে একটা ভুল মানুষের মধ্যে অনেক সময় আমাদের হয়ে আছে, আমি জানি না, হয়তো কোনো কারণে এটা একটা তৈরি হয়ে আছে যে হয়তো আমাদের জন্য ভালো না। কিন্তু ভালো না হলে সারা দুনিয়া জুড়ে, পৃথিবী জুড়ে নিশ্চয়ই থাকতো না চিকেনটা, তাই না? তো সবাই খাচ্ছে, এবং আমি বলবো এটা আসলে আহ, তৈরি করার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে রান্না করছেন। যে কোনো ভালো জিনিস যদি আপনি স্বাস্থ্যকর মানে পদ্ধতিতে রান্না না করেন, কুকিং এর কিছু মেথড আছে, মেথডটা না মানেন, তারপরে কুকিং এর আপনার কিছুটা আমাদের যে ফুড হাইজিন আছে সেটা যদি মেনটেন না করেন, সেটা যে কোনো খাবারই যে কোনো মানুষের জন্য কিন্তু ক্ষতির কারণ হতে পারে। সেটা খেয়াল রাখতে হবে। আর আমি বলবো যে আসলে গর্ভবতী মহিলার জন্য কোনো সমস্যা নেই ব্রয়লার। কিছু অসাধু ব্যবসায়ীরা আসলে আমরা দেখেছি যে, শুনেছি যে মানে চামড়া খাওয়াচ্ছে, বাজে জিনিস খাওয়াচ্ছে, এটা আসলে কিছু
অসাধু ব্যবসায়ী করছে, সবাই না। আমি আমার জানা মতো সবাই এই কাজটা করছে না। ওকে, এখানে তো আপনার সাথে কিছু, আমি সাপ্লিমেন্ট করবো, শেষ করেন আপনি, তাহলে আমি সাপ্লিমেন্ট করবো হ্যাঁ, এই না এটাই খাবারের বলবো ব্যাপারে। যে কিছু সবচেয়ে সব জায়গাতে কিছু ভালো মানে খারাপ কিছু মানুষ থাকেন যারা আসলে আহ, ব্যবসাটা প্রপার ওয়েতে করেন না, যাদের যেভাবে করা উচিত ঠিক সেইটা মেনটেন করে যারা করছেন। তো আমি বলবো সেখান থেকে চিকেনটা খেলে কোনো ক্ষতির কারণ। ওকে, আপনি আপনি আপনাকে একটা আমি তথ্য দেই বা আপনার সাথে একটু শেয়ার করি। সেটা হলো বাংলাদেশের যে পোল্ট্রিতে যে ব্রয়লার উৎপত্তি হয়, এটা অত্যন্ত নিরাপদ। এটা কারণ হচ্ছে, আপনি দেখেন এটা একটা ব্যবসা, একটা ব্যবসা, যে একজন ব্যবসায়ী সে কিন্তু যার ব্যবসা যথেষ্ট যত্ন নিয়ে করতে পারে। আর একটা চিন্তা করতে পারে, একটা লাইভ ব্যবসা, একটা জীবন্ত ব্যবসা। একটা মুরগি মনে করেন যে 28 দিন বা 30 বা 35 দিনে সে কিন্তু তার প্রত্যেকটা দিনই সে কিন্তু গ্রো করতেছে। আমার মানুষ কিন্তু 14, 15, 16 বছর পর্যন্ত গ্রো করে আস্তে আস্তে, কিন্তু মুরগি কিন্তু তার প্রত্যেক দিন গ্রো করতেছে। সো তাকে কিন্তু তার খাবার তার শরীরের চাহিদা অনুযায়ী দেওয়া হয়। এবং এই যে যত্নটা, এই যত্নটা বাংলাদেশে প্রত্যেকটা, আপনি যে খাবার তৈরি করে, আপনি বিশ্বাস করবেন জানি না, আমি সবসময় বলি, আমি আমার ছেলে মেয়েদের বাচ্চাদের জন্য যতটুকু যত্ন করে আমার বাসার মানুষ যতটুকু যত্ন করে না খাবার তৈরি করে, তার চেয়ে অনেক বেশি যত্ন করে মুরগির জন্য খাবার তৈরি করা, কারণ এটা তার ব্যবসা। ঠিক আছে? সো এই 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 ধারণাটা যারা করে তারা সম্পূর্ণ আপনার মাধ্যমে আমি সমস্ত ভোক্তাকে নিশ্চিত করতে চাই, বাংলাদেশের ব্রয়লার অত্যন্ত নিরাপদ ব্রয়লার। ইভেন আমি এটা বলবো যে আপনারা যদি প্রতিবেশী দেশের যে কোনো দেশের সাথে তুলনা করেন, আমাদের ব্রয়লার তাদের সাথে অনেক ভালো। কারণ আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেটা সম্পূর্ণ ভুল। সেটা হলো মানে এই যে মনে করেন যে সমস্ত প্রপাগান্ডা, এগুলো প্রপাগান্ডা। কারণ আপনি খেয়াল করবেন, এই প্রপাগান্ডার একটা ট্রেন্ডটা খেয়াল করেন, যখন এগুলোর দাম বাড়বে, দাম বাড়বে না, দাম যখন যৌক্তিক পর্যায়ে আসে, ঠিক তখনই এই ধরনের গুজব বাজারে আসে। এবং এটা ইচ্ছাকৃত ভাবে কিছু মানুষ, এটা কিছু কিছু, আবার আপনি যেভাবে বলেন ব্যবসার মধ্যে খারাপ আছে, গণমাধ্যমের মধ্যেও কিছু মানুষ আছে যারা ইচ্ছাকৃত ভাবে এটাকে প্রমোট করে। এবং আমি এটা ভুল থাকবে। সো আপনাদের মতো মানুষের কাছে আমরা মনে প্রাণের সহযোগিতা কামনা করি। আমরা যারা কৃষির সাথে জড়িত, আমরা কামনা করি আপনারা যারা সেলিব্রিটি আছেন, যারা সাধারণ মানুষ যাদের কথা শোনে, ভোক্তা যাদেরকে মানে তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা সঠিক তথ্যটুকু ভোক্তাকে দেবেন, তাহলে ভোক্তা উপকৃত হবে। কারণ ভোক্তা ভালো জিনিসটা পাবে, যে উৎপাদন করে সেও উপকৃত হবে, এবং আপনি উপকৃত হবেন যে দেশের জন্য ভালো কিছু কাজ করেছেন এবং ভালো আপনি ভোক্তাকে ভালো কিছু খাওয়ার জন্য আপনি সহযোগিতা করেছেন। এইটুকু আবদার বা দাবি আমরা সবসময় করবো আপনার কাছে, আপনারা যারা এশীয় শিল্পে আছেন। আপনাকে তো চেষ্টা করছি, এবং যে যার জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি। আর আমাদের রেসিপি গুলাও কিন্তু আমরা বেশিরভাগ ব্রয়লার চিকেন দিয়েই করে দেখাই, কারণ এটা খুব সহজে রান্না হয়, ঝটপট হয়ে যায়, এবং আমাদের শোতে তো সময় খুব কম থাকে, এবং পরিমাণেও বেশি হয়, কিন্তু খেতে খুব দারুণ মজা হয়। তো এটা আমরা সবসময় ব্যবহার করি, আর শুটিং এ সব চ্যানেলে আর যখন কাজ করি ব্রয়লার চিকেনটা খুব বেশি ব্যবহার করা হয়, এবং এটা আমরা সবাই চেষ্টা করি প্রমোট করতে, যে যার জায়গা থেকে কাজ। আরেকটা যে ইস্যু সেটি হলো আপনি তো রান্না মানে আপনার প্রতিদিনের আপনার এটা যেহেতু আপনি শিখান, নিজে রান্না করেন ছোট আকারে বড় আকারে, আপনি কি ধারণা যে ছোট মুরগি যেমন ব্রয়লার 1.5 কেজি ওজনের ব্রয়লার আর 2-2.5 কেজি ওজনের ব্রয়লার, কোনটা বেশি টেস্টি হয় আপনার কাছে কি ধারণা? কোনটা বেশি আপনার টেস্টের দিকে কোনটা? আমার তো মনে হয় বড়টা, যেমন আমি বা আমার বাচ্চারা তারা কিন্তু বড় ব্রয়লার পছন্দ করে, কারণ সে তো হয়তো ফ্যাট ডিপোজিট টেস্টি হয় বেশি। আপনার কি ধারণা? আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝিনি, মানে ব্রয়লার 2-2.5 কেজি ব্রয়লার। 1 থেকে 1.5 কেজি ওজনের ব্রয়লার আছে কিছু, আবার কিছু আছে বড় ব্রয়লার সে 2 কেজি 2.5 কেজি, যেগুলা মানে বড়। বিদেশে কিন্তু বড় ব্রয়লারই চলে, আমাদের দেশে কেন জানি কিছু কিছু ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার ছোট আছে। না, আসলে 2-2.5 কেজির যে ব্রয়লার এটা কিন্তু মাংসটা বেশি সুস্বাদু আর বেশি পুষ্টি সম্পন্ন হয়। তো এটা আমি বলবো যে আমরা কেনার সময় যদি এভাবে কিনি দেখে 2-2.5 কেজি, এটা কিন্তু ভালো হবে, মাংসটা অনেক পরিমাণে বেশি থাকবে, আমরা পুষ্টিটাও অনেক বেশি পাবো। এবং বোনলেস মাংসটা বোধহয় আপনি তুলনামূলকভাবে বেশি পাবেন। যারা বোনলেস পছন্দ করে, বাচ্চারা বোনলেস পছন্দ করে, তাদের জন্য বোধহয় এটা আরো ভালো হবে, মানে বড় হ্যাঁ, মাংস। বোনলেস মাংসটা দিয়ে যেটা হয় কি অনেক ধরনের আইটেম করা যায়। এই যে ব্রেস্ট পিসটা দিয়ে, এটা দিয়ে কিন্তু আমরা স্যুপে দিতে পারছি, রাইসে দিতে পারছি, এবং
বিভিন্ন সালাদে দিতে পারছি, অনেক কিছু একটা আসলে ব্যবহার করতে পারছি। তো এটা খুবই, আমি বলবো যে এক পিস চিকেন নিলে কিন্তু বেশ অনেকটা হয়ে যায়, মানে একজনের জন্য আমরা ওয়ান পোর্শন খাবার যদি তৈরি করতে চাই, খুব সহজেই একটা খাবার কিন্তু দেওয়া যায়। সাথে একটু সালাদ দিলাম, এক পিস চিকেন দিলাম, তো খুব ভালোভাবে তার খাবারটা হয়ে যায় খাওয়া, এবং খেতেও খুব সুস্বাদু হয়। আচ্ছা, আমরা আমাদের আয়োজন তো খুব ছোট আয়োজন। আমরা যদি এভাবে কোনো অনুষ্ঠান যদি আয়োজন করি, ধরেন যে আমরা সপ্তাহের একটা দিন যদি আপনাকে দিয়ে আমরা কিছু রান্না রেসিপি এখানে দেখানো, এটা কি আপনার পক্ষে সম্ভব হবে? কারণ আমি জানি না আপনার বাসায় রান্নার কি অবস্থান আছে। আমরা কি এইভাবে দাবি না, করতে পারি? হবে, অসুবিধা নেই। আপনাদের জন্য আমি আছি, করব বাসায় থেকে। এখন আসলে বাইরে আমি শুটিং করছি না, কোনো স্টুডিওতে গিয়ে শুটিং করছি না। আমার করোনার জন্য বন্ধ রেখেছি, মোটামুটি সব কাজ বন্ধ আছে। তো বাসায় থেকে আমি অবশ্যই করতে পারি, এবং আমার বাসায় অনেক শুটিং আমি করেছি, সেটা কোনো সমস্যা নেই, আমি আপনারা চাইলে করে দেবো। ওর সাথে আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা এটা আমার মনে হয় আমাদের, হ্যাঁ, লাইনের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি, অসুবিধা নেই। আমরা যেটা এখন তাহলে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান আপনার সাথে করতেই পারি। সপ্তাহে একদিন হয়তো আমরা করতে পারি, যেন ব্রয়লার বা ব্রয়লার মাংস নিয়ে একটা রান্না রেসিপি আপনি থলিতে বহুত রেসিপি আছে। তো আমার দর্শকরা হয়তো হ্যাঁ, আগ্রহের সাথে আপনার কাছ থেকে সেই খুবই রেসিপি গুলো মজার নেবে। মজার দারুণ এবং দারুণ রেসিপি আছে চিকেন। আমার জন্য চিকেনের খুব প্রত্যেকটা অংশ দিয়ে সৌভাগ্যের কিন্তু ব্যাপার। রেসিপি হয়, প্রতিটা পার্ট দিয়ে আলাদা আলাদা করে রেসিপি হয়। আচ্ছা, জি, জি, আপনি যেহেতু শিল্পী, আপনি রন্ধন শিল্পী, আমার মনে হয় যে লাইনটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তো আমরা খুব বিপদজনক অবস্থায় যাওয়ার আগেই বোধহয় শেষ করাটা আমাদের জন্য নিরাপদ হবে। তো যাই হোক, আপনার ম্যাডাম, আপনাকে আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার দর্শকরা আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছে। এবং একটা শেষ প্রশ্ন এসেছে, আমি দেখি, লাইক এক্সপার্ট আছে, ওকে। আমাদের মধ্যে আছেন মিস্টার মমিনুদ্দৌলা। মমিনুদ্দৌলা অত্যন্ত এই নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন, এবং তিনি ইয়ন ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান। এবং ওনাকে পেয়েছি আজকে আমরা, অসংখ্য ধন্যবাদ। এবং তিনি আপনাকে একজন এক্সপার্টাইজ হিসেবে পরিচয় করে দিতে বলেছেন। এবং আমি আপনাকে অবশ্যই এক্সপার্টাইজ হিসেবেই আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাকে জানি বলে নবীন ভাই, আপনাকে, অনেক ধন্যবাদ, হ্যাঁ। এবং মোহন ভাই আপনি আমাদের সাথে অত্যন্ত, আছেন। জি, মোহন ভাই ওনারা ব্রয়লার প্রসেস মিট করেন, যেমন চিকেন নাগেট, তারপরে প্রসেস ব্রয়লার, তার মানে ব্রয়লারের যত প্রসেস আছে ওনারা ন্যাচারাল। মোহন ভাই, ক্যান ইউ গিভ মি দ্য নেম? তাহলে তো নবীন ভাইয়ের সাথে আমরা কাজ করতে পারি, মোর্শেদ ভাই। প্রসেস হ্যাঁ, অবশ্যই। আমি, যত মিট আছে এটা নিয়েও আমরা অনেক কাজ করতে পারি, অনেক কিছু রেসিপি করা যায়, হ্যাঁ, আমার মনে হয় সেটাও করা মোহন যায়। ভাইয়ের সাথে আমরা এটা নিয়ে আলাপ করতে পারবো। সেই এটা নিয়ে অবশ্যই মোহন ভাই ভেরি কোঅপারেটিভ পারসন, এবং উনি এই সাইডে কাজ করছে। আমি অবশ্যই ওনার সাথে এটা নিয়ে আলাপ করব। এবং আমার মনে হয় আমরা যদি ওনার সহযোগিতা নিয়ে প্রত্যেক সপ্তাহে একটি বা 15 দিন পর পর একটি প্রোগ্রাম, আপনার রেসিপি প্রোগ্রাম করতে পারি, এটা বোধহয় একটা এই সময় একটা ভালো একটা হ্যাঁ, পদক্ষেপ আমরা। এখন বাড়িতে বসে অনেকেই সেই এই যে রেসিপিগুলো ট্রাইও করতে পারবেন। মোহন ভাই একটি যে ইয়েটা করে, সেটা হচ্ছে কান্ট্রি চিকেন। ওনার ব্র্যান্ড যেটা কান্ট্রি চিকেন, হ্যাঁ, এটা আচ্ছা উনি আচ্ছা, করে। আচ্ছা আচ্ছা। এবং এবং উনি রাজি হয়েছে, শিওর উইল ওয়ার্ক টুগেদার। এবং থ্যাংক ইউ মইন ভাই। রাজি হয়েছেন, অবশ্যই আমি আলাপ করব, পরে উইল কাম টুগেদার। আমার একজন বিশেষ বন্ধু আছেন, উনি ব্রয়লার মাংস খুব একটা খাইতে চান না। তিনি একটা প্রশ্ন করেছিলেন, ব্রয়লারের ব্রেস্ট নাকি লেগ বেশি স্বাস্থ্যকর? অনেকে বলেন লেগ অংশে ফ্যাট। এ ব্যাপারে আপনার মতামত চাই। তিনি কিন্তু আসলে ব্রয়লারের ব্যাপারে খুব একটা উৎসাহী না, সো আপনি যদি তাকে একটু হেল্প করেন। ব্রয়লারের আসলে আমি বলেছি এক একটা অংশে এক এক রকম পুষ্টিগুণ থাকে, এক একটা ইসে। আহ, আমি বলবো যে ব্রেস্ট পিসটা খেতে পারেন। ব্রেস্ট পিসে আপনার হচ্ছে ফ্যাটটা কম থাকে, এবং ব্রেস্ট পিসটা খুব আপনার জন্য খুব ভালো। আপনি যেহেতু খেতে চান না, কষ্ট করতে হবে না।
অনেক মজার মজার রেসিপি হয় ব্রেস্ট মিল্ক দিয়ে, এবং খুব মানে আরামে বসে বসে শুধু খাবেন আপনি। তো আমার কাছে মনে হয় যে আপনার ফ্যাটটা ব্রেস্টেই কম। সো আমি যদি এভাবে বলি যে ব্রেস্ট মিট হলো গা অ্যাডাল্ট পিপলের জন্য, আর ড্রাম স্টিক বা আমার রান যেটা বলি সেটা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। তো যেহেতু এটা ফ্যাট বেশি, শিশুদের জন্য এটা সুবিধা হবে, এবং অ্যাডাল্টদের জন্য ব্রেস্ট মিট ইজ সেফার। আপনি কি বলেন? ওকে, ঠিক। হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে আসছি। ধন্যবাদ। আমার মনে আমি এত দর্শক সমাগম কখনো দেখিনি, এবং সবাই খুব উৎসাহের সাথে যে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো ভালো মানুষকে আজকে পেয়েছি, মোমিনুদ্দৌলা, ফখরুল ভাই, প্রণব দা, মিস্টার কামরুজ্জামান কায়সার। আমি যে সমস্ত মানুষকে দিয়েছি, এটা আমার মনে হয় যে এগুলা খুব রেয়ার, তাদের মূল্যবান সময় দিয়ে তারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, এবং এর সম্ভবত আপনি এটা আকর্ষণ ছিলেন। আপনার কাছে অনেকেই সবাই জানতে চাচ্ছিল যে আসলে মানে কি, সবার জন্য আপনি কিছু মেসেজ ভাই, দিতে। হ্যাঁ মানে আমি সবার জন্য বলার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে আসলে সুযোগ দিয়েছেন সবার সাথে কথা বলার, এবং এভাবে আসলে লাইভ কনভারসেশন সবসময় খুব ভালো লাগে, কারণ সরাসরি কথা বলার একটা সুযোগ থাকে, এবং আমি যেমন বলছি এবং আমি আরেকজন একটু শুনতেও পাচ্ছি, সে যেটা বলতে চাচ্ছে সেটা লেখাটা দেখতে পাচ্ছি। তো এটা আসলে খুবই ভালো সরাসরি কমিউনিকেশন করাটা। এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমি বলবো যে খুব সহজে আমরা ডিম আর এই চিকেন থেকে কিন্তু প্রোটিনটা পেতে পারি, এবং আমরা যদি বাড়ির ছোট বড় সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মজার মজার রেসিপি তৈরি করে খাওয়াতে পারি, তাহলে কিন্তু প্রোটিনের চাহিদাটা পূরণ খুব সহজেই হয়ে যাবে। এবং ডিম চিকেন বলেছি সবচেয়ে কম খরচে মনে হয় আমরা প্রোটিন, এত হাই প্রোটিনটা পেতে পারি ডিম থেকে। যাই হোক, আমার মনে হয় ধন্যবাদ দেওয়া, উনি আগেই চলে গেছেন, ওনার কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এই আমার ক্ষুদ্র প্রয়াসের সাথে একসাথে থাকার জন্য। আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আপনাকে সাথে পাবো, এবং এই ধরনের ছোট প্রচেষ্টার মাধ্যমে আমরা বড় কিছু করতে চাই। ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে করোনার সময় আমরা যেহেতু গৃহবন্দী, এই সময়টুকু যেন আমরা উপভোগ করতে পারি, উপভোগ্য করার জন্য আমরা আপনার চেষ্টা করব। এবং আগামী আমার মনে হয় ম্যাডাম আপনি এসেছেন, সো শেষ হ্যাঁ, আমার কিছু একটা ডিস্টার্ব হয়েছিল, ছিলাম না, দেখলাম মাঝখানে আমি নাই। তো লাইভ শোতে এরকম সমস্যা হতেই পারে। আসলে আমি সবাইকে সংক্ষেপে বলে দেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন, এবং আশা করব আপনার আমার কথা থেকে যারা চিকেন এখনো খান না, ব্রয়লার চিকেনের প্রতি একটা অনীহা আছে, এরপর থেকে আপনাদের থাকবে না। কারণ আসলে আমাদের খাদ্যাভ্যাসে আমরা যদি আনতে পারি রেসিপি গুলো, মজার মজার রেসিপি গুলো, দেখবেন আপনাদের খেতেও ভালো লাগছে এবং প্রচুর পরিমাণে প্রোটিন আপনারা পাচ্ছেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেষ্টা করবেন বাড়িতে থাকতে পরিবারের সবাইকে খুব ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আশা করি ভবিষ্যতে পাবো, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম আফরোজা নাজনীন সুমি, একজন রন্ধনশিল্পীর সাথে, এবং তিনি আমাদেরকে অনেক কিছু বলেছেন ব্রয়লার এবং ডিম সম্পর্কে। আশা করি ভবিষ্যতে আরো এ ধরনের অনুষ্ঠান আমার করার ইচ্ছা রইল। আপনাদের সহযোগিতা চাই। যদি কোনোভাবে আপনাদের যদি রিসোর্স পারসন কেউ থাকে, কথা বলতে চাই, অবশ্যই আমরা কথা বলবো তাদের সাথে, যেন আমরা সবাই মিলে, আমরা চাই কমিউনিটির উপকার, আমরা চাই ভোক্তা তার ভালো জিনিস গ্রহণ করুক। আমরা যারা উৎপাদনকারীর সাথে জড়িত তারাও যেন ভালো জিনিস ভোক্তার জন্য উৎপাদন করতে পারি, সঠিক মূল্য পাই, ন্যায্য মূল্য পাই, এবং ভোক্তার জন্য উচ্চ মূল্য নয় সঠিক মূল্য দেওয়ার পরিস্থিতি আসে, এই সমস্যায় আমরা চাই। তো যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ। আমরা আগামীতে 13 তারিখে আমরা আলোচনা করব। আমাদের সাথে অতিথি থাকবেন প্রফেসর ডক্টর আমজাদ হোসেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটির আপনার অ্যাকোয়াকালচার বিভাগের প্রধান। তিনি আমাদেরকে মৎস্য, আমি বলেছি যে আসলে আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র গতানুগতিক, আমরা চেষ্টা করবো বিভিন্ন ধরনের মানুষকে সাথে কথা বলার জন্য, এবং আমাদের ভোক্তা, আমাদের দর্শক,
আমাদের সঙ্গী, আমাদের বন্ধু, সবার সাথে আমরা মিলে এমন একটা কিছু তৈরি করতে চাই যেন সবাই বিরক্ত না হয় এবং সময়টুকু উপভোগ করে, এবং নানা রকম তথ্যের মধ্যে আমরা বেরিয়ে আসে যেন আমরা দেশকে উপকৃত করতে পারি, আমরা নিজেদেরকে উপকৃত করতে পারি, আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পেতে পারি। এই জানিয়ে আমরা আগামী 13 তারিখ রাত 9টায় আপনারা আমাদের সাথে থাকবেন, এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।